রাজনীতি মানে কি, মানে এটা বললে আসলে কি বুঝবো? এটা নিয়ে এর আগে একদিন কথা বলেছিলাম, কিন্তু আজকে সেটা নিয়ে একটু আবার ডিটেলে যাব। তো রাজনীতি মানে কি, গত কয়েকদিনের আলাপের মধ্যে আমি এটা আপনাদেরকে পরিষ্কার ধারণা দিচ্ছিলাম বারে বারে। রাজনীতি জিনিসটা আগে ছিল না, ধারণাটা আসছে পরে। ওই যে বলেছিলাম রেনেসার পরে ধারণা এটা। রেনেসার আপনার আলোকিত এনলাইটমেন্ট, এনলাইটমেন্ট শেষে আসছিল রিপাবলিক। এই যে ব্যাখ্যাটা দিয়েছিলাম, সময় হিসেবে রেনেসাঁ হোল ইউরোপে ছড়িয়ে পড়া অর্থে রেনেসাঁ, শুরু অর্থে না। এটাকে যদি আমরা ধরি 1550, 1500 বা 1550 এরকম সময় যদি ধরি, এর অন্তত 100 বছর আগে ইতালির রেনেসাঁ যেটা শুরু যেখান থেকে, সেটা প্রায় 100 বছর আগে শুরু হয়েছিল, কিন্তু সারা ইউরোপ ছড়িয়ে পড়তে 100 বছর লাগছে। এরপর এনলাইটমেন্ট, এনলাইটমেন্ট সম্পর্কে সবচেয়ে ভালো তত্ত্বীয় কাজটা করছে কান্ট মহাশয়। নাম হলো কান্ট, ইমানুয়েল কান্ট। তার বিখ্যাত এনলাইটমেন্ট নিয়ে আর্টিকেল বা বইটার নাম হলো হোয়াট ইজ এনলাইটমেন্ট, প্রকাশিত হয়েছিল 1784 সালে। বুঝতে পারেন কোন সময়কার কথা বলছি। আর এরপরে রিপাবলিক ধারণা আসছে, শুরুটা হচ্ছে বলেছি অনেকবার 1650 ইংল্যান্ডে, যেইটা ম্যাচিউর হইতে কমপক্ষে 1932 সাল লাগছে। এর চেয়ে মোটামুটি সময়কালগুলো খেয়াল করেন। এখানে তখন রাজনীতি ধারণাটা আসতেছে, পলিটিক্স শব্দটা আসতেছে। এর আগে পলিটিক্স শব্দটাই নেই কোথাও দুনিয়াতে, কোনো ইসলামী দুনিয়াতে থাকার প্রশ্নই আসে না। আর সেই সাথে এই যে এখন যত সহজে রাষ্ট্র শব্দটা উচ্চারণ করি আমরা, অবলীলায় শব্দটা ইউজ করতেছি, এই শব্দটাও আগে কোথাও ছিল না যতক্ষণ না রাজনীতি শব্দটা আসছে। অর্থাৎ এই রিপাবলিকের পরে রাষ্ট্র ধারণা আসতেছে। অর্থাৎ রাজার দেশটাকে রাষ্ট্র বলে না। মূল কথাটা কিন্তু বলে দিলাম। রাজার দেশে তাহলে আসলে কি আছে, আমরা কনফিউজ হয়ে যাই কেন? আসলে কনফিউজ হয়ে যাওয়ার পিছনে মূল কারণটা হলো, বিভ্রান্ত হয়ে যাওয়ার পিছনে মূল কারণটা হলো, শাসন আর রাষ্ট্র এক শব্দ না, এক না, দুইটা সমান নয়। শাসন দুনিয়াতে সবসময় আছে, যখন থেকে মানুষ সমাজবদ্ধ হয়ে আছে, সমাজের মধ্যে শাসন শৃঙ্খলা এগুলো তো থাকবেই। অর্ডার, ইংলিশে বলতে গেলে এটাকে বলে অর্ডার, বাংলায় বলতে গেলে আপনি বলবেন যে শৃঙ্খলা, শাসন। এখান থেকে আসবে শাসনের ন কেটে দিয়ে এখানে ক লাগাই দেন, ব্যক্তিবাচক করে দেন, তাহলে বলবেন শাসক। তাহলে সব সমাজে শাসক আছে একটা, কিন্তু শাসক থাকা মানেই অর্ডার থাকা অবশ্যই, এর মানেই সেটা রাষ্ট্র না। ক্লিয়ার? এটা খুব ক্লিয়ারলি বুঝবেন। রাষ্ট্র শব্দটা ব্যবহার করা যাবে তখন যখন রিপাবলিক হয়েছে, যখন রাজনীতি শব্দটা আসছে। এর আগের গুলা রাষ্ট্র না, শাসন আছে, রাজার শাসন অগ্লি, সম্রাটের শাসন অগ্লি, শাসন আছে, নবীন আমলের শাসন আছে, সিস্টেম আছে, কারো কারো কথায় বন্দোবস্ত আছে। বন্দোবস্ত আর ইংরেজি শব্দটা হলো সিস্টেম। আর একটা কথা অর্ডারও বলতে পারেন, শৃঙ্খলা। কিভাবে সাজা রাখছেন, এটা কার সঙ্গে কার আন্ডারে, কে কার আন্ডারে, কে কিভাবে সিদ্ধান্ত নেবে, কে কার কথা শুনে চলবে, এটি তো একটা শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য করেছেন আপনি। এটা বাংলায় আমরা যেমন বলি না শৃঙ্খলা, শৃঙ্খলার ইংরেজি হচ্ছে অর্ডার। অর্ডারলি নিয়ে আসেন আপনি, একটা অর্ডার থাকুক। ফ্যামিলির ভিতরে অর্ডার আছে না? ফ্যামিলির কর্তা হলো বাবা, ট্রেডিশনালি। নারীবাদের চেতে যায় না আমার উপরে। পুরুষ শাসিত ফ্যামিলিতে বাবা কর্তা, বাবা পাশে মা আছে, সারাদিন বাসায় আছে, মার হলো সুপ্রিম অর্ডার, দাদা তার কথা শুনে চলবেন। বাবা বাসায় আসছে, এখন অর্ডারটা বড় অর্ডার চলে গেল বাপের কাছে, তার কথা শুনে চলতে হবে। তাহলে ওর ভিত্তিতে একটা ফ্যামিলির ভিতরে একটা শৃঙ্খলা তৈরি আছে। এবার বুঝছেন অর্ডার কথাটা অর্থ কি, ওর ভিতরে একটা শৃঙ্খলা নিয়ে আসছে। এইটারই আরেকটা নাম, অর্গানাইজ ভাবে আরেকটা নাম বলা যায় শাসন। সমাজে শাসন আছে, এটাতে আরো অর্গানাইজ রূপটার নাম হলো তখন এবার এই রাজ্য, রাজা, সম্রাট, সাম্রাজ্য, এইসব প্রসঙ্গগুলো আসতেছে। ফলে এগুলো তো আছেই, শাসন আছে, কিন্তু শাসন থাকা মানে রাষ্ট্র থাকা না। কেন? রাষ্ট্র আসতেছে তখন যখন রাজার যুগ শেষ, সম্রাটের যুগ শেষ, পলিটিক্সের যুগ আসবে, রিপাবলিক হবে, ওটাও শাসন ব্যবস্থা, কিন্তু তখন ওইটা রাষ্ট্র। বোঝা গেছে? রাষ্ট্র একটা শাসন ব্যবস্থা, একটা ম্যাচিওর এই অর্থে রাষ্ট্র হবে, তারপরে না আপনি জাতিসংঘ করবেন। রাষ্ট্র না হলে তো জাতিসংঘ হওয়ার কথা না। জাতিসংঘ গড়ার প্রথম কথা কি? প্রথম শর্ত হচ্ছে যে বাসিন্দাদের ভোটে ওই দেশে শাসক তৈরি হয়েছে কিনা। যদি না হয় আপনি মেম্বার হইতে পারবেন না জাতিসংঘে। কথা ভালো করে বুঝেন। পাবলিকের ভোটে, পাবলিক ধারণা না থাকলে জাতিসংঘ হবে না। বাসিন্দাদের ভোট মানে কি বুঝেন নাই? এই যে প্রায় যে তর্কটা করি আমি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি বলেছি কাশ্মীরের হরি সিং রাজা ছিল হিন্দু, অথচ বাসিন্দা
95% লোক হলো মুসলমান। হরি সিং নিয়ে গিয়ে নেহরু কাছে বেচে দিচ্ছে, কয়ে আমি তো ওর সাথে অন্তর্ভুক্তি চুক্তি, আমি তো ইন্ডিয়ার সাথে মিশে গেলাম বলে ইন্ডিয়াকে লিখে দিচ্ছি। নেহরু খুব খুশি, বাবা কাশ্মীর তখন থেকে আমাকে লিখে দিচ্ছে না। নেহরু বুঝে নাই যে তার প্রমাণ হলো, নেহরুটা গাধা যে তার প্রমাণ হলো, নেহরু এই চিঠিটা নিয়ে এর একটা কপি নিয়ে গিয়ে জাতিসংঘ গঠিত হওয়ার পরে তার কাছে বাড়িয়েছে, দেখেন তো ভাই আমি ঠিক কিনা বলেন, কাশ্মীর আমাদের কিনা বলেন, আপনি একটা সার্টিফাই করেন আমারে। ঠিক আছে, এটা বললে নিশ্চয়ই হয়ে যাবে, যেহেতু হরি সিং এর চিঠি আছে আমার কাছে, রাজা হরি সিং এর চিঠি আছে আমার কাছে, তাহলে এটা আমার। বেচারা বোঝে নাই, জাতিসংঘ ওকে পরামর্শ দিয়ে পাল্টা জবাবে লিখেছে, আপনার প্রথম কাজ যে আপনার কথা সত্য নয়, 2 হলো যে সবার আগে বাসিন্দাদের ভোট নেওয়ার ব্যবস্থা করেন, একটা গণভোট নেন কাশ্মীরে। যদি তারা মনে করে যে তারা ইন্ডিয়ান বাসিন্দা হবে, ইন্ডিয়াতে যুক্ত হবে, তাহলে কাশ্মীর আপনাদের। বাসিন্দাদের ভোট কথার অর্থ বুঝেন, বাসিন্দারা মানে কি, এই যে এবার জনগণ ধারণা আসছে এখানে, তাহলে জনগণই সুপ্রিম, জনগণই সব ক্ষমতার উৎস, কাশ্মীরের রাজা না। আমি কেন কয়েকদিন ধরে বারে বারে আপনাদেরকে সাবধান করতেছি, রাজা সম্রাট যে নামে ডাকেন না কেন, আমির খলিফা যে নামে ডাকেন, কিচ্ছু সে যায় না। মুয়াবিয়ারা ডাইনেস্টি চালাইছে না খলিফা নাম দিয়া, দামাসকাসকে কেন্দ্র করে মুয়াবিয়া শাসন চলছেন ইসলামের কেন্দ্র হিসেবে রীতিমতন। আপনারা মুসলমানরা নিশ্চয়ই জেনেছেন, আমার চেয়ে ভালো জানেন মুয়াবিয়া কারা। নবী মরার পরে 632-এ মারা যাওয়ার পরে আরো 30 বছর চলছে 4টা খলিফা, মাত্র 30 বছর, তারপর শেষ, খলিফাগিরি শেষ। তাও এই খলিফা কিন্তু এলিটদের খলিফা। ও যে প্রায় যেটা বলি যে গুলশানের লোকরা ঠিক করছে ঢাকার মেয়র কে হবে, পুরা ঢাকার কেউ আর কোনো খবর নেই, তাও গুলশানের 10টা-20টা লোক তারা ঠিক করে দিচ্ছে ঢাকার মেয়র কে হবে। এটা করলে যা মনে হয় ওইটাই খলিফা অবস্থা, ওই 30 বছরের খলিফা অবস্থা ওইটাই। আপনি যতই এটা বিরাট বড় ছোট শব্দ দিয়ে বলেন না কেন, বিরাট একটা গৌরবের জিনিস আপনার খলিফা ধারণা বলেন না কেন, বাস্তবে তো এটা 30 বছরের বেশি টিকে নেয়। আর একজন আরেকজনের মারছে, খুন করছে, এইভাবে চলছে এটা, খালি প্রথমটা বাদ দিয়ে। এরপরে আসে মুয়াবিয়াদের শাসন 90 বছর। মুয়াবিয়ারাও কিন্তু নিজের শাসককে নিজেরা খলিফা বলতো, এবং খলিফা বলুক আর না বলুক, ওটা যে রাজতন্ত্র তার সবচেয়ে বড় প্রমাণ হলো যখন রাজার ছেলে রাজা হয়েছে। চিনবেন কি করে ওটা যে রাজতন্ত্রের বাইরে অন্য কিছু না। সবচেয়ে সোজা বুদ্ধি হলো যখন রাজার ছেলে রাজা হবে। আপনি যে আমার শাসক, ওই যে শাসক যেটা আগে ধারণার কথা বলছিলাম, শাসক ক্ষমতাটা পেলো কোথায়, এই কোশ্চেনটার উত্তর দিতে হবে। এই কোশ্চেন যে দিতে পারে না, তাকে আপনি যতই খলিফা বলে চালানোর চেষ্টা করেন, কিচ্ছু এসে যায় না। শাসক তার ক্ষমতার উৎস জানে না। কোন শাসককে তার ক্ষমতা কে দিছে? তার দেশের বাসিন্দারা দিছে। যদি দেয় তাহলে তখন ওই বাসিন্দারকে বলবেন, বাসিন্দারা তখন থেকে জনগণ। যখন বাসিন্দারা ভোট দেয় নাই, বাসিন্দারা নির্বাচিত করে নাই, তারা ঠিক করে দেয় নাই, তখন ওইটা একটা রাজতন্ত্র ছাড়া অন্য কিছু না। তার বাইরের নামটা যাই থাক, মুয়াবিয়াদের নামও, মুয়াবিয়া শাসকের নামও ছিল খলিফা। এই কলর দিয়ে আপনি সহজে বুঝতে পারবেন। তাহলে এই যে দেখেন মুয়াবিয়া, এই মুয়াবিয়ার 90 বছরের পরে এটা চলে যায় বাগদাদে, এইটাই আব্বাসীয় খলিফা। খুব সম্ভবত 750 সালের দিকে হবে এটা। এই হিসেবগুলো পাক্কা করে বুঝে রাখেন মাথার ভিতরে। আমার কথা সবটা মানার দরকার নেই, কিছুই মানার দরকার নেই, নেটে আজকাল সবই পাওয়া যায়, নিজেরা খুঁজে দেখেন ইন্ডিপেন্ডেন্টলি। তাহলে শাসক ধারণাটাই রাষ্ট্র না, শাসক শাসন এগুলো সবসময় দুনিয়াতে ছিল, কিন্তু দুনিয়াতে সবসময় রাষ্ট্র ছিল না। রাষ্ট্র হতে গেলে রাজনীতির ধারণা থাকতে হবে। এই যে কেন রাজনীতির কথাটা বলার জন্য এত পিছনের কথা বারে বারে টানতেছে, এই ধারণাটা আসতে হবে। এরবার রাজনীতির সাথে আরেকটা শব্দ জড়িত থাকবে সবসময়, সেটা হলো জনগণের ধারণা। রাজনীতি আছে মানে জনগণ ধারণা আছে ওখানে। ওই যে জনগণ ক্ষমতার উৎস, শাসন ক্ষমতার উৎস কে? কে ক্ষমতা দিচ্ছে আপনাকে শাসন করার? এর উত্তর যে দিতে পারে না, ওইটা আপনি যতই খলিফাগিরি হ্যান ত্যান বলে চালান না কেন, খুব গর্ব করে বলেন আমারটা সাম্রাজ্য ছিল এটা, মানে গর্ব করে বলতে পারে, কিন্তু ওখানে এই শাসন ক্ষমতা দিছে কে, এর উত্তর তার কাছেও নেই। যে উত্তর দিতে পারে না, তখন রিপাবলিক আসে নাই। যে উত্তর দিতে পারে এবং বলে ক্ষমতার দিচ্ছে জনগণ, জনগণের নির্বাচন, এই যে দেখেন নির্বাচন, ভোট, রিপ্রেজেন্টেশন, এই সব শব্দগুলোর সঙ্গে জড়িত হবে। ওকে, এই ব্যাকগ্রাউন্ডের কথাগুলো যদি মনে রাখেন, এখন আসেন রাজনীতি শব্দটা এবার একটা মিনিংফুল হবে। আমি অনেক পুরনো কথা আবার রিপিট করলাম আজকে ইচ্ছে করে, লিঙ্কটা ধরে দেওয়ার জন্য। এখন আসেন এই রাজনীতি শব্দের তাহলে আরো 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 বিশেষ অর্থ আছে, সেইটা কি যাবো এখন আমি। রিপাবলিকের ভিতরে একটা রাজনীতি আছে, এই রাজনীতি ওয়াই ইট ইজ আলাদা। ইদানিং একটা কথা শোনা যাচ্ছে,
মেলা তর্ক চলতেছে ফেসবুকে। আর একটা পরিচয়বাদ, একজন আরেকজনকে কামান দেখতেছে, আপনি পরিচয়বাদ করেন। পরিচয়বাদের ইংরেজি আছে একটা সুন্দর, আইডেন্টিটি পলিটিক্স। তো কেউ কেউ শুনো, বাবা খুব লেটেস্ট রাজনৈতিক ধারণা। হোয়াট ইজ আইডেন্টিটি পলিটিক্স, এটা কি? আর পরিচয়বাদী মানে হলো কথা সরাসরি বলতে পারে না, ঘুরাই বলে, এটা মুখস্থ কথা। এই জন্য আইডেন্টিটি পলিটিক্স বলে এত পেঁচায়। সোজা করে বললে হবে অ্যাকচুয়ালি এগুলো সবই জাতিবাদী তত্ত্ব। আরেকটু অন্য ভাষায় বললে এথনিক চিন্তা থেকে আসে এগুলো। জাতি মানে এথনিক জাতি মানে আপনারা কারা যদি জিজ্ঞেস করে বাংলাদেশে যারা থাকে, বাঙালি যারা, এদের এথনিক পরিচয় কি? এথনিক পরিচয় শেষে বলতে হবে আপনাদেরকে, আমরা হলাম সিন্ধু সভ্যতার, আমাদের পূর্বপুরুষরা সিন্ধু সভ্যতা যারা গড়ছিল তাদের অংশ আমরা। দুনিয়াতে এরকম সভ্যতা যেগুলোকে বলে, যার নামের পরে সভ্যতা আছে, এই টাইপের বোধহয় গোটা বিশেক হবে, 20-এর বেশি হবে না। বড় বড় সভ্যতা যেগুলা, তার ভিতরে আমাদের এলাকায় সবচেয়ে বড় সভ্যতা এই সিন্ধু, কিন্তু এখন কমপ্লিটলি পাকিস্তানে। এটা নদী, ইউজুয়ালি এটা নদী হয়। মেসোপটেমিয়া, সাতিল আরব, এইগুলা ওই টাইগ্রাস আর ইউফ্রেটিস নদীর দুই পারে প্রথম নদীকে কেন্দ্র করে মানুষ যখন প্রথম চাষাবাদ শিখে একটা জায়গায় বসে পড়ে, এই সভ্যতা শুরু হচ্ছে। এইটাই বলেছিলাম, অনেকবার বলেছি যে এটার গড়ে এটার আয়ু বড় যে 6000 বছর আগে। তাহলে সভ্যতাগুলো, এই সভ্যতা, এই অর্থে সভ্যতা, আমরা সভ্য হয়েছি কিনা ওই তর্ক না, ওটা ফালতু তর্ক। সিভিলাইজেশনের তর্ক, যেটা সিভিলাইজেশন বলে কি বোঝায়, এইটাই হচ্ছে এগুলা। 6000 বছর আগে যখন আমরা প্রথম জমি জমা চাষাবাদ করতে বসেছিলাম, এর আগে আমরা চাষাবাদ জানতাম না, ফলে চাষাবাদের তো প্রশ্নে আসে নাই। খালি আল্লাহ দেওয়া গাছের ফল পাইরে খেতাম, যেদিকে ফল পাই ওদিক খাইতে খাইতে গেলে সেদিক যায়। এই জন্য যাযাবর ছিল আমরা, কোথাও একদিকে স্থির হয়ে বসতাম না। ফল পাওয়ার উপর নির্ভর করছে, গাছের ফল যেদিকে পাই সেদিকে হাঁটা দেয়। নিজে তো চাষ করি না, গাছ লাগাইতে হয় কেমনে জানি না, লাগাইলে কেন হয় গাছ তাও জানি না, এরকম একটা দুনিয়া তখন। এবং এটাই প্রায় 10,000 বছরের বেশি, অন্তত 2-1 মিলিয়ন আগে মানুষ দুনিয়াতে প্রথম মানুষ আসছে, সেই সময়কে কথা কইতেছি আমরা। সেদিক থেকে ধরলে এখনকার থেকে পিছন দিকে যান 6000 বছর, এই প্রথম আমরা চাষাবাদ করতে বসছিলাম একটা ভূখণ্ডে। এই ভূখণ্ডে বসছিলাম বলে আমাদের নতুন একটা পরিচয় আসছে, ওই পরিচয়টাকে বলে যে এথনিক পরিচয়। সেই হিসেবে এথনিক পরিচয়টাকে বলা হয় সিভিলাইজেশন। এই জন্য আমাদের অরিজিনাল সিভিলাইজেশনটা শুরু হয়েছিল সিন্ধু নদীর তীরে। সিন্ধু আবার একসঙ্গে 3টা নদী ওখানে আছে, 3টে আবার পাকিস্তানে পড়ছে, এখনকার পাকিস্তানে। এবং এর মেলা অংশ আবার কিন্তু আফগানিস্তানের কোনটাও বটে। ওটা একালের পলিটিক্যাল ডিভাইড হচ্ছে, এটা পাকিস্তান এটা আফগানিস্তান। ও কালে এই ডিভিশন তো আর ছিল না, ফলে আফগানিস্তানেরও কিছু অংশ সিন্ধু সভ্যতার অংশ। এটা ইরান তুরান মাইরিয়া, এই যে অনেক আফগানি শাসক, দিল্লির শাসক ছিল না, এটাকে এমনি হয়েছে নাকি? তোরা তো সিন্ধু সভ্যতার অংশ। এবার বুঝেন, তাহলে বড় নামটা হলো আমাদের এখানে। এটার এবার সাব এথনিক গোষ্ঠী, সাব ইংরেজি সাব, উপ বলি যায়, উপ পরিচালক বলি, যেমন পরিচালকের উপ, সেম সাব এথনিক গোষ্ঠীটার নাম হলো সাব এথনিক। এই আমাদের সাব এথনিক নাম হলো বাঙালি, এটাও একটা এথনিক নাম। ওই জন্য ঠিক যেমন গুজরাটি, মারাঠি, ওরাও সাব এথনিক গোষ্ঠী। ইন্ডিয়ার 8 সাব এথনিক গোষ্ঠী যারা কার আন্ডারে, একই সিন্ধু সভ্যতার আন্ডারে, এইরকম আমরা সাব এথনিক গোষ্ঠী। এরকম ইন্ডিয়াতে অরিজিনাল সাব এথনিক গোষ্ঠী হবে 17-18টার মতন, যেগুলাই ইন্ডিয়ার বড় বড় প্রদেশ বলতে যা বোঝায়। তারই একটা হলো আমরা বাঙালি, তারও আবার একটা অংশ ইন্ডিয়া রয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল। যেটা ক্লিয়ার হচ্ছে এখন প্রত্যেকে কই আসতেছে, তাহলে আমাদের সভ্যতার পরিচয় লাগে একটা, ওখান থেকে এথনিক পরিচয় লাগতেছে। এথনিকটাকে আমরা এই হিন্দুত্ববাদের পাল্লায় পরে আমরা এটাকে জাতি জাতি বলার চেষ্টা করতেছি। এথনিক শব্দটাকে আমরা একাডেমিতে ঢুকতেই দিই না। অথচ বাংলাদেশের যারা সবচেয়ে বেশি গলাচড়ায় কথা বলে, সব জ্ঞানের আধার মনে করে নিজেদেরকে, সেই ডিপার্টমেন্টের নাম হলো অ্যানথ্রোপোলজি। নৃতত্ত্ববিদ্যা, বিদ্যা বলতো না আগে, নৃতত্ত্ববিদ বলতো, অ্যানথ্রোপোলজি। এই সবচেয়ে ক্ষতি করছে এরা। বলতে গেছে আমি অ্যানথ্রোপোলজিতে পড়েছি, জিনিসটা কি ভাই বুঝতে পারে না। আপনি একদিকে বলেছেন আপনি অ্যানথ্রোপোলজি পড়েন, সব জ্ঞানের জ্ঞান যেন হোয়াইট একটা, এমন একটা ভাব করেন। অথচ আপনি কথা বলার সময় আরেকজনকে বলেন
তুই তো সাম্প্রদায়িক। এই সাম্প্রদায়িক শব্দ তোর অ্যানথ্রোপোলজিতে আছে? সাম্প্রদায়িক বলে কোনো শব্দ নেই। আবার সে পুরাণ আলাপ তুলতেছি আমি। তাহলে ওটা হচ্ছিল অরিজিনাল শব্দটা ছিল এথনিক। তুই তো এথনিক শব্দে বুঝিস না, তুই আইচস অ্যানথ্রোপোলজি পড়তে। আর ইদানিং এই তালাল আসাদের জন্য একটা এমন অবস্থা তৈরি হয়েছে, সব জ্ঞানের জ্ঞান হলো নৃতত্ত্ববিদ্যা, এমন ওটা ভাব। এবং এটাকে বিদ্যা বলা যাবে না, বিজ্ঞান বলতে হবে। দেখেন এই যে পুরান টেন্ডেন্সি, সব জ্ঞানের জ্ঞান সব বিজ্ঞানে আছে। এর চেয়ে বড় মিথ্যা কথা আর হয় না। একটু পরে আরেকটা সেশন করব বিজ্ঞান কি সেটা নিয়ে, ওখানে দেখবেন এটা। নৃতত্ত্ব বিজ্ঞান বলা শুরু হয়েছে। বিজ্ঞান পড়তেছি না শুনলে ভাল লাগে না ভাই। আমার বন্ধুরা সব সায়েন্সে পড়ে, আমি এখানে কি নৃতত্ত্ব পড়তে আছি, এগুলা কলাবিদ্যার মধ্যে আইছি, আমার খারাপ লাগে। আমরা নিচের সাবজেক্ট পড়তে আসছি জানি, এটা মনে হয়। এই জন্য এটা আমাদের নৃতত্ত্ব বিজ্ঞান বলতে হবে। এটা জাহাঙ্গীরনগর হলে এটার আখড়া, এই বেকুবগুলার আখড়া হলো জাহাঙ্গীরনগর। হ্যাঁ রে, যারা নৃতত্ত্বকে বিজ্ঞান বানাইছে জানে না বিজ্ঞান মানে কি। হ্যাঁ নিবে, তাহলে অ্যানথ্রোপোলজি সে বুঝে না হোয়াট ইজ এথনিসিটি। আমি খবর নিয়ে দেখলাম 2-4 জন লোককে পাইবেন যারা সাম্প্রদায়িকতার উপরে পিএইচডি করে লিখছে। অন্ত দেখি যে শব্দটাই আসলে ভুয়া, শব্দটাই অ্যানথ্রোপোলজিতে নাই। অ্যানথ্রোপোলজিতে অরিজিনাল একাডেমিক শব্দটা হলো এথনিসিটি। আর এই গাধা বলতেছে সে সাম্প্রদায়িকতা নিয়ে পিএইচডি করে লিখছে, অ্যানথ্রোপোলজিতে পড়ে। তো টিচার কে? ওই টিচারটাও গাধাদের টিচার, মানে এই সাবকন্টিনেন্টের কেউ হবে, হিন্দুত্ববাদের আন্ডারে যারা বড় হয়েছে এরকম কোন একটা হবে। কারণ ইন্ডিয়া বা বাংলাদেশের বাইরে চলে গেলে তো আর এই সাম্প্রদায়িকতা শব্দটাই তো নাই। কমিউনিজম ইংরেজিতেও নাই তো কোথাও। এটার অরিজিনাল শব্দ হলো এথনিসিটি আছে, সাব এথনিসিটি আছে। কিন্তু কেউ কাউকে গালি দিচ্ছে এই অর্থে সাম্প্রদায়িকতা, সম্প্রদায় পজিটিভ শব্দ, এটা নিয়ে আগে একটা ভিডিও করছি, ফলে বুঝতে পারছেন কি সমস্যা। এনিওয়ে, তাহলে আসল যে জায়গাটা চলে আসলাম আর পরিচয়বাদের দিকে চলে যাচ্ছে। মূলত জিনিসটা হলো জাতিবাদের পরিচয়। এটা নিয়ে আরেকটা অনুষ্ঠান করব আমি। জাতিবাদ জিনিসটা কি কোত্থেকে আসলো? আমি বলতেছিলাম একটু আগে আপনাদেরকে যে রিপাবলিকের কথা বলতেছিলাম। তাহলে রিপাবলিক পরে কি করে জাতি রাষ্ট্র হয়ে গেল? এই প্রশ্নটা মাথায় রাখেন, উত্তরটা দিয়ে আরেকটা সেশন করবো, আধা ঘন্টার একটা। রিপাবলিকের ভিতরে রিপাবলিক রাষ্ট্র হওয়ার কথা, সেটা না হয়ে সবগুলো জাতি রাষ্ট্র হয়ে গেল কেন? জাতিসংঘ নিজের নাম জাতিসংঘ রাখতে দিল কি করে? এটা তো রিপাবলিক সংঘ হওয়া উচিত ছিল, তো সেটা না হয়ে বল কেন? রাষ্ট্রসংঘ বলা হতো, যেটা বলে আনন্দবাজার, সঠিক শব্দ বলে, সেটা তো হলো না। জাতিসংঘ, এই জাতি কথা কেন আসলো? ওখান থেকে আসতে পারে যাবে। এনিওয়ে, তাহলে মূল জিনিসটা হলো ও বলতে যাচ্ছে জাতিবাদ করা যাবে না, আইডেন্টিটি পলিটিক্স। কেন আইডেন্টিটি বলা? আইডেন্টিটি শব্দটা আসলে উচ্চারণ করতেছে ইসলামিস্টদের ভয়ে। সমাজে খুব প্রবল একটা ধারণা আছে ইসলামী বিপ্লবের। এই বিপ্লবটার ভিতরে তাদের কি বলার আছে সেটা নিয়ে তারা খুব শিওর না। এখন তাদেরকে ঠেকাইতেছে, ওরা বলে এই পরিচয়বাদের রাজনীতি করবা না। কারণ এই ইসলাম বিপ্লব ওলাদেরও আবার ইসলাম একটা জাতি। এই দেখেন, সেও জাতির ভিতরে ঢুকতে যাচ্ছে। সেও বলে অন্যদের জাতি আছে, আমাদেরও জাতি। এটা একটা ধর্মীয় জাতি। এথনিটি শব্দ সেও জানে না, ব্যবহার জানে না। ফলে সে হলো পরিচয়বাদের বিরুদ্ধে, হলো ইসলামী বিপ্লব বা ইসলামী চিন্তা। আর একই ঠেকাইতে আসছে এবার পরিচয়বাদ বলে একটা বক্তব্য। ওকে, আমরা এখানে দুজনের মাঝখান দিয়ে বেরিয়ে যাবো, এটা দুটো কোনোটাই নিব না। আমরা চলে যাবো সোজা হোয়াট ইজ পলিটিক্স। আইডেন্টিটি পলিটিক্স আমি নিব না, হোয়াট ইজ পলিটিক্স ওইটা জায়গা আমার যেতে হবে। আমি গৌতম দাস, আমার জন্ম একটা হিন্দু ধর্মের লোকের ঘরে। আপনি হয়তো মুসলমান। আপনি মুসলমান কেমনে জানলেন? বলে বাহ, মুসলমানের ঘরের সন্তান, মুসলমান হবো না? তার মানে আমরা যে ধর্মীয় পরিচয় বড় হচ্ছি, এটা তো একটা পরিচয়। এই যে পরিচয়বাদের আলাপটা করতেছি আসলে, তাহলে আমরা এই আইডেন্টিটি, এটা তো আইডেন্টিটি, সোশ্যাল অর এথনিক আইডেন্টিটি, যেটা একটু আগে দেখলাম, সভ্যতা, কোন সভ্যতার অংশ আপনি? তাহলে এগুলোর মজার জিনিসটা হচ্ছে, আচ্ছা আমি হইলাম সিন্ধু সভ্যতার একটা উপ এথনিক গোষ্ঠী, বাঙালি সভ্যতার অংশ। আচ্ছা বলেন তো দেখি, আপনি কি বাইছে নিছিলেন বাঙালি অর্থে? কোন জাতটা ভালা, কোন এথনিক গোষ্ঠীটা ভালা, কোন সভ্যতাটা ভালা, এটা দেখে নিয়ে বেছে কি একটা সভ্যতাকে বেছে নিছিলেন? আপনি বাঙালি হইলেন কেমনে? বেছে নিছিলেন?
এই হচ্ছে আসল প্রশ্নটা। বেছে নিয়েছিলেন নাকি পড়ে পাইছেন? ইজ ইট ইউর চয়েস? কিন্তু এটা অ্যাজ এ আইডেন্টিটি আপনার গায়ে লেগে যাচ্ছে। আপনি বাঙালি, আপনি মুসলমান, তাহলে প্রত্যেকটা এক একটা আইডেন্টিটি শব্দ। সো পরিচয় বাদ বলতে একটা দুইটা না, অনেক পরিচয় থাকে মানুষ, আরো আছে। আপনি ছেলে না মেয়ে, এটাও একটা পরিচয়, জেন্ডার পরিচয়। এটা তো পরিচয় মানুষের শেষ নেই। আচ্ছা, আপনি দিনাজপুরিয়া না উত্তর দক্ষিণের লোক, এটাও একটা পরিচয়, জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি। তাও আবার আপনি পাহাড়ি না সমতলি, আইডেন্টিটি শেষ নেই। সো এগুলো প্রত্যেকটা বৈশিষ্ট্যকে কেন্দ্র করে আপনি একটা পরিচয় বাদ দাঁড় করাইতে পারেন, সমস্যা নেই। আপনি না করলে ওইটা আছে। কোশ্চেনটা সেইটা না, কোশ্চেনটা এখন আসল তর্কটা নিয়ে আসবো আমি। আপনি কি নিজে বেছে নিয়েছিলেন যে আপনি এইটা হইতে চান? হ্যাঁ, এই হচ্ছে সোজা ভাগটা। আপনি কি নিজে বেছে নিয়েছিলেন? সোজা এই প্রশ্নটা করবেন, তাহলে বুঝতে পারবেন। যে উত্তর দিতে পারবে যে আমি নিজে বেছে নিয়েছিলাম, এইটা তখন আইডেন্টিটি পলিটিক্স না। আমি যখন বেছে নেই নাই, তখন ওটা আমি পুরে পাইছি। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি তো মুসলমান হবি। বাঙালির ঘরে জন্ম নিয়েছি, বাঙালি তো হবই। পাহাড়ি এলাকায় জন্ম হয়েছে আমার, পাহাড়ি হবই। সমতলের ঘরের লোকের জন্ম হয়েছে আমার, তো সমতলই হবই। উত্তরবঙ্গে জন্ম হয়েছে আমার। তাহলে যত বাকি যতগুলো আইডেন্টিটি আছে, আইডেন্টিটি বেলায় খেয়াল করবেন, এটা কি বাই চয়েস নাকি এটা আমার চয়েসে হয় নাই, আমার জন্মের সাথে সাথে এমনি এমনি পাইছি, যাদের ঘরে জন্ম হয়েছে ওই সূত্রে পাইছি। তাহলে বেশিরভাগই পরিচয়, অলমোস্ট সবগুলা একটা বাদে, পরিচয় মাত্রই করে পাওয়া, পরিচয় মাত্রই যেটা আমি চয়েস করে নিই নি, আল্লাহ দেশে যার ঘরে জন্ম নিয়েছে ওই সূত্রে আমি পাইছি। জন্মের আগে আমি কি ঠিক করতে পারি কোন ঘরে জন্ম নেব? আমি কি অ্যাংলোদের ঘরে জন্ম নেওয়ার লোক হবো, নাকি বাংলাদেশে জন্ম হবো? এটা আমি ঠিক করছি না, তা আমি ঠিক করি নাই। তাহলে যে জিনিস ঠিক করা যায় না নিজে, এইটা নিয়ে তো গর্ব করার কি? এটা পড়ে পাইছি, আমি তো চুজ করি না, আমাকে জিজ্ঞাসা করি না তুমি কি হইতে চাও, কোথায় জন্ম নিতে চাও, কেউ জিজ্ঞেস করছিল? দুনিয়ার কেউকে জিজ্ঞেস করা হয় না এটা। তাহলে যে যেখানে পারিবারিক কারণে জন্ম হয়, ওর সূত্রে একটা পরিচয় পাই আমরা। তাহলে যেগুলোকে জাত বলা হচ্ছে, জাত 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 এথনিসিটি, এটা এগুলো একটাও আমি ঠিক করি নাই। আমি কি মেসোপটেমিয়া সভ্যতার লোক হব, নাকি মা সভ্যতার লোক হব, আমি ঠিক করছি? আমি তো গুজরাটি ঘরে জন্ম নিতে পারতাম, বাঙালি ঘরে, সেটা আমি ঠিক করছি না। তাহলে এইটা নিয়ে এত গর্ব করার তো কিছু নাই, এইটা নিয়ে এত শ্রেষ্ঠত্ববাদ ফলানোর কিছু নাই, কারণ ওটা আমি চুজ করে নেই নাই। ভালো মন্দ চুজ করে, আচ্ছা এইটার চেয়ে এটা ভালো, এটা ভালো বেশি এই জন্য এটা নিচ্ছি আমি, না। বাঙালিতে ভালো বেশি, মুসলমানটা ভালো বেশি এই জন্য মুসলমান নিচ্ছি আমি, না। এটা তো জন্মসূত্রে পড়ে পাইছি, আমি তো জানি না যে আমি মুসলমান হয়ে গেছি, মুসলমান ঘরে জন্ম নিচ্ছি। তাহলে বেশিরভাগ আইডেন্টিটি জিনিসটাই তো হচ্ছে পড়ে পাওয়া, আমার অসচেতনে, আমার নির্ধারণের কোনো ভূমিকাই ছিল না ওখানে। কেন এত কথা বললাম? তাহলে যতগুলো জাতি এথনিসিটি টাইপের যত শব্দ পাচ্ছি, সবগুলো হলো পরিচয়বাদ টাইপের বিরাট আঁতেল শব্দ মনে হচ্ছে জানিবা, কিন্তু বেসিক্যালি এগুলো একটাও আমি ঠিক করি নাই। আমি ব্যক্তি ঠিক করি নাই, আমি বেছে নেই নাই কোনটা ভালো লাগছে আমার কাছে, আমি সেটা নিচ্ছি না। যেই ঘরে জন্ম নিয়েছে, আমার জন্মের আগে থাকতে ওটা ডিসাইডেড। বলেছি একটা মাত্র ভিতরে পড়ে না, সেটা কি? কোন আইডেন্টিটিটা আমার এই ভিতরে পড়ে নাই? যেটা পড়ে নাই ওটাই হলো রাজনীতি। কিসের মধ্যে কি ঢুকাইলাম? আপনার রাজনৈতিক পরিচয় কি? আমি বিএনপি করি, কে কয় আমি না আওয়ামী লীগ করি, আমি কমিউনিস্ট, কে বলে যে না আমি তো সোশ্যাল ডেমোক্রেট, আমি তো রিপাবলিকান, আমেরিকান রিপাবলিক পার্টি থাকেন, আমি তো রিপাবলিক পার্টির সমর্থন করি। মজাটা হচ্ছে এই যে এটাই হলো আমার রাজনৈতিক পরিচয়, খেয়াল করে এটাও পরিচয়, কিন্তু এই পরিচয়টা আমি বেছে নিছি সজ্ঞানে, আমাকে কেউ বেছে দেয় নাই। আমি বড় হয়েছি, বড় হওয়ার পরে জ্ঞানগম্যী হয়েছে, বেছে নেওয়ার মুরদ হয়েছে, 18 বছর পার হয়েছে কমপক্ষে, জ্ঞান বুদ্ধি হয়েছে, দেন আমি একটা না একটা বেছে নিছি, ভালো মন্দ বুঝছি, ভুল করে হলেও বুঝছি, তো নিজেই সিদ্ধান্ত নিছি, নিজের সিদ্ধান্ত নিয়ে একটা পার্টি বেঁচে গিয়ে ওই পার্টিতে জয়েন করছি। কারো ইনফ্লুয়েন্সও হইতে পারে, কিন্তু সিদ্ধান্ত তো আমি নিছি নাকি? এইটা তো আর আমি কোন ধর্মের লোক, কোন এথনিক গোষ্ঠীর লোক
যেরকম অটোমেটিক্যালি পাইছে, আমি কোনো নির্ধারণ করি নাই, বেছে নেই নাই, সেই রকম জিনিস এটা না। তাহলে এই প্রথম মানুষ একটা পরিচয় ঠিক করতেছে যেটা সে নিজে সচেতনে ঠিক করছে। দুনিয়াতে একমাত্র পরিচয় রাজনীতি আছে, রাজনীতি যেটা মানুষ সচেতনে ঠিক করতে পারে। এটাই উত্তর দিলাম আমি, রাজনীতি মানে কি। তাহলে এটা এমন একটা আইডেন্টিটি, রেভেন্ডেল একটা আইডেন্টিটি, কি ধরনের পলিটিক্যাল আইডিয়া আমি হোল্ড করব, এই অর্থে এটা আইডেন্টিটি। কিন্তু এইটা আমি কারো কথা শুনে জন্মানোর আগে পরে পাইছি না, এরকম না। আপনি আওয়ামী লীগের, আপনার বাবা আওয়ামী লীগের, আপনি নাও করতে পারেন আওয়ামী লীগ, আপনি বিএনপি করেন, আপনি কমিউনিস্ট হন, যা খুশি হইতে পারে, ইসলামিস্ট হন। বাপ করছে বলে আপনি করতে এমন কোনো বাধ্যবাধকতা নেই। না, ইনফ্লুয়েন্স করে, খাইতে পড়তে দেয়, সুবিধা আছে, সেগুলো অন্য জিনিস, কিন্তু আপনি বাধ্য না। তাহলে এখানে আসে রাজনীতি মানে আরেকটা শব্দ সেই জন্য আসে, সচেতনতা। আপনি অ্যাওয়ার, আপনি চেতনা অবস্থায় রাজনীতি করতে পারেন, রাজনৈতিক দল বেছে নেন চেতনা হয়ে, যাই না শুনে। বাকি যত পরিচয় আছে আপনার, এগুলো একটাও আমি জেনে শুনে নিই, আমার অজান্তে ঘটে গেছে, আমি জন্মানোর আগে ঠিক হয়ে গেছে। এগুলা এই একটাই মাত্র পরিচয় আছে যেটা আমি সচেতন ভাবে নিচ্ছি। বোঝা গেল হোয়াট ইজ পলিটিক্স? তাহলে দ্যাট ইজ দ্য অনলি আইডেন্টিটি যেটা আমি সচেতন ভাবে চুজ করতে পারি, বেছে নিতে পারি। তাহলে এইটাই হলো এর বিশেষ বৈশিষ্ট্য। তাহলে যারা পরিচয়বাদ শিখাচ্ছে, আমি কোনো পরিচয়বাদ বিশ্বাস করি না বলতেছে ইসলামিস্টদেরকে কোপানোর জন্য, তাদের মুখের উপরে এই কথাটা বলবে। তার আগে অবশ্যই নিজের রাজনীতি, এই জন্য রাজনীতি খাওয়া মানে কি, সে কোন রাজনীতি করবে এটা সম্পর্কে সে অ্যাওয়ার, নিজে সিদ্ধান্ত নিচ্ছে, সচেতন হয়ে সিদ্ধান্তটা নিচ্ছে। দায়িত্ব তার। অমুক বাপের ছেলে, অমুক গ্রামের ছেলে, সেই জন্য অমুক পার্টি করে না, আমি নিজে ঠিক করছি। ক্লিয়ার? তাহলে রাজনীতি মানে হলো, বৈশিষ্ট্য হলো যেটা মানুষ, যে আইডেন্টিটিটা মানুষ নিজে নিজে হোল্ড করে। শেষ হয় নাই, এরপরে আরেকটা বড় কথা বলবো, আবার সময় সংকট হতে যাচ্ছে। ওকে, এরপরে যেটা বৈশিষ্ট্য এখন আসলো, তার মানে এখন হচ্ছে যে আমি একটা এখন শাসন পদ্ধতি ঠিক করতে চাই, কারণ আলটিমেটলি সবই শাসন পদ্ধতি। তফাৎগুলি এই, আমি হলাম রিপাবলিক শাসন পদ্ধতি করব, অর্থাৎ মানুষে ঠিক করবে যে ক্ষমতায় কে আসবে, ওই রাজার শাসন না। এই শাসনের মধ্যে থেকে আমি এবার রাজতন্ত্রের আগে যা ছিল সব ফালাই দিছি, দিয়ে রিপাবলিক থেকে নিছি। না নিলে জনগণ ধারণা আসবে না, আপনার আমার নিজের বেছে নেওয়া শাসন পদ্ধতি আসবে না। এইবার আপনারা আপনার রাষ্ট্রের ভিতরে, আপনার ভৌগোলিক সীমানার ভিতরে লোকগুলা ঠিক করছেন আপনার শাসনের সিস্টেমটা কি হবে। এইবার একজন আরেকজনের সাথে বলতেছেন আপনি কেমন চান, কি হলে পরে ভালো হয়, এই বলে আপনি যখন ঠিক করতেছেন, দেখতেছেন এখানে আর একটা শব্দ আছে, এটা খুব অপরিচিত শব্দ, পলিটি বলে একটা শব্দ আছে। পলিটিক্স না, কিন্তু পলিটির বাংলা করতে পারেন রাজনৈতিকতা। এই যে রাজনৈতিক ভাবে আমি সিদ্ধান্তটা নিচ্ছি, তবে জনগণ যেমন প্লুরাল ধারণা, একটা খেয়াল করেন নাই আপনারা, হয়তো আমি বলি নাই, জনগণ ধারণাটা প্লুরাল, ব্যক্তি জনগণের অংশ, ব্যক্তি সিদ্ধান্তটাই জনগণের সিদ্ধান্ত না। এই জন্য জনগণের সিদ্ধান্তটা সুপ্রিম হয়, সবরেইন হয়, ব্যক্তি সবরেইন না। ব্যক্তি মিলে, ওই যে ব্যক্তি যে মিলে যখন একটা পলিটি ঠিক করে, আমি কোন ধরনের রাজনৈতিকতা করব, তার ব্যাপারে যখন তার ভিতরে ঐক্য হয়, এইটা নিয়ে সমাজে আলোচনার ভিতর দিয়ে সে যখন একটা জায়গায় পৌঁছায়, তখন একটা পলিটি তৈরি হয়। এটা কি তখন বলে একটা সোশ্যাল পলিটি তৈরি হয়েছে, সামাজিকভাবে একটা পলিটি তৈরি হয়েছে। এবার আপনি রিয়েলি সংঘবদ্ধভাবে রাজনৈতিক কাজ করার জন্য যোগ্য হয়েছে, এই যে পলিটি হতে হবে। আপনি রাজনৈতিক দলের রাজনৈতিকতার কাছাকাছি জায়গায় চলে গেছেন, এই আপনি রাজনীতিক হয়ে উঠতেছেন। তাহলে পলিটি হওয়ার প্রথম ধাপ হচ্ছে যে আপনার অ্যাওয়ার, সচেতন ভাবে চুজ করছেন কোন রাজনীতি করবেন। এরপরে একটা শাসন ব্যবস্থা তৈরি করার জন্য, শাসন ব্যবস্থা মানে এটা খুব সহজ করে দিই আপনাদের জন্য, কনস্টিটিউশন শব্দটা খুব পরিচিত সমাজের সবার কাছে কম বেশি। কনস্টিটিউশন শব্দটার মানে কি, প্রত্যেক শব্দটা রুট শব্দ থাকে, অর্থাৎ কোন মূল শব্দ থেকে এটা উৎপত্তি হয়েছে, এটাকে রুট শব্দ বলে। কনস্টিটিউশনের মূল শব্দ হলো কনস্টিটিউট, কনস্টিটিউটিই। কনস্টিটিউট বাংলা করতে পারেন স্ট্রেট কাট, গঠন। গঠনের আবার অনেকগুলো শব্দকে আমরা গঠন বলি, মানে অনেক কিছু বুঝাইতে আমরা গঠন শব্দ ইউজ করি। কনস্টিটিউশন মানেও গঠন, কিন্তু এটা হলো এই যে
রাজনৈতিকতাকে গঠন করব এখন আমরা কি ধরনের শাসন চালাবো, সেইটা একটা, সেই অর্থে আমরা নিজেরাই নিজেদেরকে কনস্টিটিউট করব পলিটিক্যালি। দেখেন কথার অর্থ হবে কিনা, এখন পলিটিক্যালি নিজেদেরকে কনস্টিটিউট করব একটা শাসন ব্যবস্থার ভিতরে। ওটাই হবে রাষ্ট্র, রিপাবলিক রাষ্ট্র, আর এটা হবে আপনার ব্যবস্থা। আপনি একটা তখন কনস্টিটিউটের জায়গায় কনস্টিটিউশন লেখা লাগবে। ওগুলো যেগুলো নীতিগুলা লিখবেন, এগুলো একটা জায়গায় জড়ো করেন, ওটি তো কনস্টিটিউশন। তাহলে মূল কনস্টিটিউট শব্দ থেকে কনস্টিটিউশন আসতেছে, এখান থেকে আসছে কনস্টিটিউয়েন্সি। আপনি কোন কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়াইছেন ভাই, মানে আপনি কনস্টিটিউয়েন্সি ওয়াই, আপনি কোন আসন থেকে দাঁড়াইছেন, মানে কোন এলাকার জনগণ আপনারা ভোট দিবে, আপনি কাদের প্রতিনিধিত্ব করার জন্য ভোট পাইছেন, এই হচ্ছে কনস্টিটিউয়েন্সি। এটাকে আমরা বাংলায় বলি আসন। আপনি কোন আসনে দেখাচ্ছেন, ঢাকা 15 না 16, তাহলে ঢাকা 15, 16 এগুলো হচ্ছে কনস্টিটিউয়েন্সি। দেখেন সবই কনস্টিটিউট থেকে আসতেছে। কনস্টিটিউট মানে নিজেকে গঠন করা, নিজেকে গঠন করা মানে পলিটিক্যালি নিজেকে গঠন করা, পলিটি ধারণ করে, সোশ্যাল পলিটি। পলিটি কথাটা প্লুরাল, জনগণের মতন, একা একা জনগণ হওয়া যাবে না। তাহলে সোশ্যাল মতামতগুলোকে এক জায়গায় নিয়ে একটা মতামতে নিয়ে আসলে পারেন, বা ডোমিনেটিং মতামত নিয়ে আসলেন, যেটা ওটার ভিতর দিয়ে আপনি একটা পলিটি তৈরি করলেন, সোশ্যাল পলিটি। পলিটি এই জন্য সবসময় প্লুরাল হবে, সোশ্যাল পলিটি হবে, ব্যক্তি পলিটির জিনিস না এটা। এবার বুঝতে পারছেন রাজনীতি কতটা কোত্থেকে আসতেছে, কত পথ পেরিয়ে আসতেছে, এত কিছু করতে হবে। তাই কনস্টিটিউশন ওর সাথেকার অংশ তো, আসলে কনস্টিটিউশন দূরের জিনিস না। সালাউদ্দিনের কনস্টিটিউশন মার্কা কথা না, বোঝা যাচ্ছে? তাহলে প্রথম আমি আলাদা করলাম যেটা, যে কেন এটা আলাদা। এটা আলাদা এই জন্য যে রাজনীতি শব্দের অর্থ আইডেন্টিটি। আইডেন্টিটিটা এত কিছুর আইডেন্টিটি আছে, একটাও সচেতন ভাবে নেই নি আমরা। একমাত্র আইডেন্টিটি সচেতন ভাবে নিচ্ছি যেটা, সেটাই রাজনীতি। তাহলে কি কি ধারণা এখানে শিখতাম, তার একটা সাম আপ করে শেষ করে দেবো। তাহলে একটা হলো আইডেন্টিটি জিনিসটা কি, সচেতন আইডেন্টিটি নিয়েছে যেটা, ওইটাই রাজনীতি। এগুলো একটা। সেকেন্ড হলো রাজনীতি মানে হলো পলিটি। পলিটি, সোশ্যাল পলিটি কখন তৈরি হবে, সামাজিকভাবে একটা পলিটি। আপনি কি করে সামাজিকভাবে চলবেন, কি করে সিস্টেম, একটা পলিটিক্যাল সিস্টেম বানাবেন কি করে, এই যে দেখেন পলিটিক্যাল সিস্টেম। পলিটিক্যাল সিস্টেম মানে কনস্টিটিউশনাল সিস্টেম, একই কথা। কি ধরনের রাজনৈতিক ব্যবস্থার ভিতর দিয়ে আপনার সমাজটা চালাবেন, দেশটা চালাবেন, পলিটিক্যাল সিস্টেমের প্রশ্ন আসতেছে। ওটাকে আমরা রাষ্ট্র বলছি। কেমন রাষ্ট্র? রিপাবলিক। কেন রিপাবলিক? কারণ জনগণের ব্যাপার আছে, এর ক্ষমতা উৎস জনগণ। ভোট দিয়েছে কিনা, রিপ্রেজেন্টেশন দিয়েছে কিনা, এই রিপ্রেজেন্টেশন দেখেন সব শব্দগুলো এর সাথে রিলেটেড। রাজনীতি শব্দ এত হালকা শব্দ না, এই জন্য বলছি সব আমলের রাজনীতি নাই। কেন? ওই যে সব শব্দের ধারণার সোর আছে ব্যক্তির মধ্যে, ব্যক্তিবোধ তো নাই। ব্যক্তিবোধ না আসলে রাজনীতি আসবে কোত্থেকে? বোঝা যাচ্ছে? এগুলো সম্পূর্ণ নতুন জিনিস, এবং এগুলো সচেতন ভাবে না করলে। আপনি বেছে নিচ্ছেন, আগে তো ব্যক্তি স্বাধীন বোধ করতে হবে, তো আমি স্বাধীন। আমরা স্বাধীন বোধই আসে নাই এখনো। আপনি চাচ্ছেন পলিটিক্স করতে, রিপাবলিক করতে, এটা হবে না তো। এবং এই জন্য আমি বারে বারে ঘুরাই বলি যে আপনি আমিরের দেশে কি মিছিল করতে যাবেন, মার খেয়ে জেল খাবেন। কারণ আপনি ভাবছেন যে ব্যক্তি স্বাধীন, এটা বাংলাদেশের স্বাধীন চর্চা, এটা আলাদা করে শিকার কে আছে? সৌদি আরবে গিয়ে মিছিল করবো, অসুবিধা কি? বাংলাদেশে করতে পারি, এমন পারবো না। কারণ তাহলে এই ভিতরে এত কথাবার্তা আছে, সেগুলো সম্পর্কে আমরা এমন না। এটাই করার জন্য এত কিছু করলাম আমরা। রাজনীতি সম্পর্কে এখন আশা করি কিছু একটা ধারণা হলো। এটা সিম্পলি পরিচয়বাদ না, বরং পরিচয়বাদের উল্টা। একমাত্র যে পরিচয়, যেটা আমি সচেতন বেছে নিছি, কোন রাজনীতি করবো এটা বাছে নিছি। আমার যা বলার আছে রাজনীতি সম্পর্কে, রাজনৈতিক দিক সম্পর্কে, প্রত্যেক মানুষের ভিতরে একটা রাজনৈতিক দিক আছে, ওটাকে সে চর্চা করে সামনে নিয়ে আসছে কিনা। যদি নিয়ে আসে তাহলে সে কোন রাজনীতি করবে এটা সে বেছে নিতে পারবে। আর নাহলে টাকার ধরনের টাকা পাইছি ভাই, আমি রাজনীতি করবো, এটা তার এক জিনিস। থ্যাংক ইউ।